2021 সালে বাংলাদেশের আমদানি কমে যাওয়া ও রেমিটেন্স বাড়ার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ $48 বিলিয়ন উঠেছিল। তবে 2022-23 সালে বিশ্ববাজারে পণ্যমূল্য বেড়ে যায়। তখন আমদানি ব্যয় বাড়ার কারণে রিজার্ভ দ্রুত কমতে শুরু করে। 2024 সালের মাঝামাঝি বাংলাদেশের রিজার্ভ $20 বিলিয়ন নিচে নেমে যায়। পরবর্তীতে বেশ কিছু সরকারি নীতি, বৈদেশিক সহায়তা ও রেমিটেন্স বৃদ্ধির ফলে পরিস্থিতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। 2025 সালে বছরের মাঝামাঝি সময়ে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $31.72 বিলিয়ন, যা বিগত কয়েক বছরের তুলনায় বেশ ভালো অবস্থানই বলা যায়। কিন্তু প্রশ্ন হলো, রিজার্ভের পরিমাণ বাড়লেও ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে না কেন? সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। 2022 সালের মাঝামাঝি $1 বিনিময়ে 85 থেকে 86 টাকা পাওয়া যেত। কিন্তু 2024 সালের শুরুর দিকে ডলারের দাম 110 টাকা ছাড়িয়ে যায়। একই বছরের শেষে সরকারি হিসেব অনুযায়ী ডলার দাঁড়ায় প্রায় 122 টাকায়। বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে অফিসিয়াল বিনিময় হার বাড়িয়েছিল। ফলে শুধুমাত্র 24 সালেই টাকার মান 12.72% হ্রাস পায়। তবে 2025 সালে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের জুলাই পর্যন্ত ডলার প্রায় 122 টাকার আশেপাশেই লেনদেন হয়েছে। জুলাইয়ে সামান্য উন্নতি দেখা যায়, যদিও অতি নগণ্য পরিবর্তনের কারণে সার্বিকভাবে টাকা এখনও ঐতিহাসিকভাবে দুর্বল অবস্থাতেই রয়েছে। ইউরো ও ভারতীয় রুপির বিপরীতেও টাকার মানের একই প্রবণতা দেখা গেছে। ডলার সংকট সামাল দিতে বাংলাদেশ ব্যাংক 2023-24 সালে বিভিন্ন বিনিময় হার একীভূত করে ক্রলিং পেগ ব্যবস্থা চালু করেছিল। এর ফলে 2024 সালের মে থেকে আগস্টে অফিসিয়াল রেট দ্রুত বাড়ানো হয়, যাতে করে খোলা বাজারের সঙ্গে ডলারের সামঞ্জস্য থাকে। গত বছর যখন অফিসিয়াল ডলারের হার 117 টাকা নির্ধারণ করা হয়েছিল, তখন খোলা বাজারে তা লাফিয়ে 125 টাকায় পৌঁছে যায়। ভবিষ্যতে দাম আরও বাড়বে ভেবে অনেক মানি এক্সচেঞ্জ তখন ডলার বিক্রি বন্ধ করে দেয়। এতে কালোবাজারের দৌরাত্ম্য বেড়ে গিয়ে টাকার উপর অতিরিক্ত চাপ পড়ে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারি ও রেট সমন্বয়ের ফলে খোলা বাজার ও অফিসিয়াল হারের ব্যবধান কিছুটা কমেছে। তবে চাহিদা বেড়ে গেলে মাঝে মাঝে আবারও কিছুটা অস্থিরতা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, বাজারে যখনই ধারণা তৈরি হয় যে টাকার মান আরও কমতে পারে, তখন ব্যবসায়ী থেকে শুরু করে প্রবাসীরা অনেকেই ডলার জমিয়ে রাখেন। ফলে কৃত্রিম ঘাটতি তৈরি হয়ে টাকার উপর নতুন চাপ সৃষ্টি হয়। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাম্প্রতিক সময়ে আবারও বেড়েছে, কিন্তু তারপরও টাকার মান আগের মতো শক্তিশালী হয়নি। এর কারণ খুঁজতে গেলে দেখা যায় এর পেছনে বেশ কয়েকটি আন্তঃসম্পর্কিত বিষয় রয়েছে। 2022-23 সালের বড় অর্থনৈতিক ঘাটতি সামাল দিতে সে সময় রিজার্ভ থেকে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছিল, যার ফলেই মূলত টাকার ব্যাপক অবমূল্যায়ন হয়। তখন থেকেই টাকার উপর বাজারের আস্থা কমে যায়। এখন রিজার্ভ বাড়লেও আগের ক্ষতি কাটিয়ে সেই আস্থা পুরোপুরি ফিরতে সময় লাগছে। এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ মুদ্রাস্ফীতি। 2024 সালে দেশে বহু বছর পর মুদ্রাস্ফীতি 2 অঙ্কে উঠে গেছে, যার ফলে টাকার প্রকৃত ক্রয় ক্ষমতা আগের তুলনায় অনেক কম। বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়িয়ে কিছুটা নিয়ন্ত্রণে আনলেও তা এখনও লক্ষ্যমাত্রার উপরে রয়ে গেছে। ফলে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার এখনও শক্ত হয়নি। বাজারের আস্থা ও মনস্তত্ত্বও এখানে গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক অস্থিরতায় অনেকেই ডলার বা স্বর্ণকে নিরাপদ ভেবে টাকা জমানো থেকে সরে গেছেন। এর ফলেও টাকার উপরে কৃত্রিম চাপ তৈরি হয়েছে। একই সময়ে রিজার্ভের মান নিয়েও প্রশ্ন আছে। বর্তমান সময়েও মোট রিজার্ভ বেশ বড়সড় দেখা গেলেও এর একটি অংশ হল ঋণ বা স্বল্পমেয়াদী চুক্তিভিত্তিক অর্থ, যা পুরোপুরি ব্যবহারযোগ্য নয়। বর্তমানে রিজার্ভের মোট পরিমাণ $30 বিলিয়ন উপরে দেখালেও বাস্তবে নিট রিজার্ভ রয়েছে $25 থেকে $26 বিলিয়ন মধ্যে। অন্যদিকে নীতি নির্ধারকেরাও ইচ্ছাকৃতভাবেই টাকার মান কিছুটা দুর্বল রেখেছে, যাতে করে রপ্তানিকারকরা বাড়তি সুবিধা পায়। এর ফলেই 2024-25 অর্থবছরে রপ্তানি আয় 8.6% বেড়ে প্রায় $48.3 বিলিয়ন পৌঁছেছে। তার মানে রিজার্ভ বেড়েছে ঠিকই, কিন্তু টাকার দর ইচ্ছাকৃতভাবে মাঝামাঝি স্তরে রাখা হয়েছে। সব মিলিয়ে অতীতের ঘাটতির চাপ, উচ্চ মুদ্রাস্ফীতি, বাজারের আস্থা সংকট, রিজার্ভের গুণগত সীমাবদ্ধতা এবং নীতিগত কারণে টাকা এখনও শক্ত অবস্থায় ফিরতে পারেনি। বাংলাদেশ ব্যাংক ও সরকার গত 2 বছরে একযোগে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিল। সবচেয়ে বড় পদক্ষেপ ছিল মুদ্রানীতি কঠোর করা।
2024 সালে নীতিগত সুদের হার কয়েক ধাপে বাড়িয়ে 10% নেওয়া হয়, যার ফলে ঋণ ব্যয়বহুল হয়ে যায় এবং ব্যক্তিগত খাতের ব্যয় ও আমদানির চাহিদা কমে যায়। পাশাপাশি বাজার থেকে অতিরিক্ত তারল্য টেনে নেওয়া হয়, যাতে অযথা ডলার কেনাবেচার উপর চাপ না পড়ে। সেই সাথে বিনিময় হারেও আনা হয় বেশ কিছু সংস্কার। পুরনো স্থির বিনিময় হার ব্যবস্থার পরিবর্তে বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে আংশিক ভাসমান হার চালু করে। 2024 সালের মাঝামাঝি ক্রলিং পেগ ব্যবস্থায় প্রতিদিন সামান্য করে ধীরে ধীরে ডলারের দাম 110 থেকে 120 টাকার উপরে ওঠানো হয়। অন্যদিকে বৈদেশিক মুদ্রার চাপ কমাতে আমদানি নিয়ন্ত্রণ ও ভর্তুকি সমন্বয় করা হয়। জ্বালানি তেলের ভর্তুকি কমানো, বিলাসপণ্য ও গাড়ি আমদানিতে কঠোর এলসি মার্জিন আরোপ করা এবং এরকম আরও বেশ কিছু কারণে 2023-24 অর্থবছরে আমদানি ব্যয় 11% কমে যায়। রাজস্ব ও বাজেট ব্যবস্থায় নেওয়া হয় সংযমী নীতি। অপ্রয়োজনীয় উন্নয়ন ব্যয় কমানো, ভর্তুকি হ্রাস, আমদানি শুল্ক ও ভ্যাট থেকে রাজস্ব বাড়ানোর পাশাপাশি IMF, বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে প্রায় $5 বিলিয়ন সহায়তা নেওয়া হয়, যার ফলেই মূলত রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ে। সবশেষে প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে 2.5% প্রণোদনা চালু রাখা হয়। সেই সাথে হুন্ডি প্রতিরোধেও কঠোর অভিযান চালানো হয়। ফলে 2024 সালের আগস্ট থেকে প্রতি মাসেই $2 বিলিয়ন বেশি রেমিটেন্স দেশে আসছে। সেখান থেকেই 2025 সালে $30.33 বিলিয়ন রিজার্ভ তৈরি হয়েছে। সব মিলিয়ে এই পদক্ষেপগুলো টাকার উপর চাপ কমিয়েছে, রিজার্ভ আবারও বেড়েছে এবং আমদানি রপ্তানির ভারসাম্য কিছুটা স্বাভাবিক হয়েছে। কিন্তু টাকার মানের উপর আস্থা না ফেরা এবং রপ্তানিকারকদেরকে বিশেষ সুবিধা দিতেই এখনও টাকার মান আগের অবস্থায় ফিরে যেতে পারছে না। বাংলাদেশের টাকার মান মূলত রেমিটেন্স ও রপ্তানির মতো বৈদেশিক আয় এবং আমদানি ও ঋণ পরিশোধের ব্যয়ের ওঠানামার সঙ্গে সরাসরি সম্পর্কিত। সাম্প্রতিক সময়ে এই উপাদানগুলো মিলেই টাকার উপর চাপ কিছুটা লাঘব করেছে। 2024-25 অর্থবছরের $30.33 বিলিয়ন রিজার্ভ আগের বছরের তুলনায় প্রায় 27% বেশি। 2025 সালের মার্চ মাসেই এককভাবে $3.29 বিলিয়ন দেশে এসেছে, যা ইতিহাসের সর্বোচ্চ। এই প্রবাহ শুধু রিজার্ভই বাড়ায়নি, ব্যাংকগুলোর ডলার লেনদেন সহজ করেছে এবং গ্রামীণ অর্থনীতিতেও ব্যয় ও উৎপাদন বাড়িয়েছে। অন্যদিকে 2023 সালে বৈশ্বিক মন্দার কারণে রপ্তানি ক্ষতিগ্রস্ত হলেও 2024-25 সালে তা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এর ফলে বাণিজ্য ঘাটতি কিছুটা কমে $20.5 বিলিয়ন নেমেছে, যা টাকার উপর চাপ কিছুটা কমিয়েছে। আমদানির ক্ষেত্রেও নিয়ন্ত্রণ কার্যকর হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ডলার সংকটে স্পষ্ট হয়েছে যে টাকার মান শুধু রিজার্ভ বা আনুষ্ঠানিক নীতির উপর নির্ভর করে না। বাজারের জল্পনা ও অনানুষ্ঠানিক বিনিময় হারও বেশ বড় ভূমিকা রাখে। 2022-23 সালে ব্যাংকে ডলার না পেয়ে আমদানিকারক ও ভ্রমণকারীরা খোলা বাজারে ডলারের জন্য ঝুঁকে পড়ে। সেই সময় থেকেই মূলত ডলারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। একসময় অফিসিয়াল রেট যখন 115 থেকে 117 টাকার মধ্যে ছিল, তখন খোলা বাজারে 125 থেকে 128 টাকায় ডলার বিক্রি হয়েছে। এতে সাধারণ মানুষও সন্দিহান হয়ে পড়ে। তারা অনেকেই বেশি দাম পেতে ব্যাংক এড়িয়ে হুন্ডির সহায়তা নেয়। অন্যদিকে ব্যবসায়ীরা ভবিষ্যতে আরও বেশি দাম পাওয়ার আশায় বিপুল পরিমাণ ডলার মজুত করতে থাকে। এর ফলে মানুষ যত বেশি ডলার কিনেছে, টাকার দাম ততই কমেছে। বাংলাদেশ ব্যাংক 2024 সালে ধাপে ধাপে টাকার মান কমিয়ে অফিসিয়াল ও খোলা বাজারে ফারাক কমানোর চেষ্টা করে। এতে হুন্ডির আকর্ষণ কিছুটা কমে যায় এবং 2025 সাল নাগাদ প্রবাসীরা আবারও ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত হয়। তবে গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গুজব ছড়িয়ে পড়ে যে ডলার শিগগিরই 130 টাকার উপরে উঠে যাবে। সে সময় বাংলাদেশ ব্যাংক পরিষ্কার জানিয়েছিল যে বিনিময় হার স্থিতিশীল আছে। তারপরও বাজারে পুরোপুরি আস্থা ফিরতে সময় লেগেছে। অর্থনীতিবিদরা মনে করেন, তথ্যের স্বচ্ছতা ও স্থিতিশীল নীতি না থাকার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও শুধুমাত্র গুজবের জেরেই টাকা আবারও দুর্বল হয়ে যেতে পারে। টাকার মান এখনও আগের অবস্থায় না ফেরার অন্যতম আরেকটি কারণ হল হুন্ডি। আন্তর্জাতিক পর্যায়ে অনানুষ্ঠানিকভাবে অর্থ লেনদেনের এক জনপ্রিয় ব্যবস্থা হল এই হুন্ডি। সমগ্র দক্ষিণ এশিয়া জুড়ে, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে কয়েক শতাব্দী ধরে হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন চলে আসছে। হুন্ডি কিভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে।